তোমাদের যেহেতু সামনেই একদম জীবনবিজ্ঞান পরীক্ষা, তো তার জন্য তোমাদেরকে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স দিতে বা শেষ মুহূর্তে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কোনগুলো দেখে যাবে সেটা নিয়ে ও আমাকে বলতে বলেছিল। স্যারের গোটা ভিডিও তো তোমাদেরকে দেখাবই, কিন্তু তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা একটুখানি আলোচনা করি। নাম্বার ওয়ান, আগামীকাল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা। তোমরা যারা চাইছো জীবনবিজ্ঞানে শুধুমাত্র পাশ করতে, বা যারা চাইছো মোটামুটি একটু ভালো নাম্বার পেতে, বা যারা চাইছো খুব ভালো মার্কস পেতে, তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওতে স্যার কিন্তু প্রতিটা বিষয় আলোচনা করেছেন। মানে পাশ করার কৌশল, নাম্বার বাড়ানোর কৌশল, কি কি করলে তোমাদের নাম্বার কাটা যেতে পারে, সমস্ত বিষয় নিয়ে স্যার অত্যন্ত সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। কাজেই আগামীকাল পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে এই ভিডিওটা একটু দীর্ঘ ভিডিও হলেও তোমাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়াটা একান্ত জরুরি বলে মনে করছি। স্যার সম্পর্কে একটু যদি বলা যায়, তবে প্রথমেই আমরা আন্তরিকভাবে স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলে সাজেশন পোস্ট করবার জন্য। তোমরা স্যারকে হয়তো এর আগে অনেক চ্যানেলে দেখেছো, ফ্রেন্ডলি লার্নিং বা সম্রাট এক্সক্লুসিভ প্রভৃতি চ্যানেলে দেখে থাকতে পারো। স্যারের নিজস্ব একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিভাবে যাবে ওটা আমি একটু বাদে বলছি। তার আগে একটু বলে নিই, তোমরা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছ এটি চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বায়োলজি বা জীববিদ্যা বই। এই বইয়ের লেখক কিন্তু স্যার। তোমরা এখানে প্রথম পৃষ্ঠাটা খুললেই দেখতে পাবে, এখানে লেখা রয়েছে দেবাংশু ব্যানার্জি। স্যার হুগলি তারকেশ্বর ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যার বিভাগীয় প্রধান, সাথে সাথে একাধিক বইয়ের লেখক। তো এইরকম একজন বড় মাপের শিক্ষককে আমরা আমাদের চ্যানেলে আনতে পেরে খুবই গর্ববোধ করছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই স্যারকে। তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশানে অবশ্যই স্যারকে একটু থ্যাংক ইউ লিখে জানিও। এবার বলি, আজকের ভিডিওতে স্যার যে প্রশ্নগুলি আলোচনা করবেন, তোমাদের হয়তো অনেকের মনে হবে যে দু একটি প্রশ্নের উত্তর তোমার জানা নেই, বা পাঠ্য বইতে কোন অংশে এই প্রশ্নগুলো রয়েছে, এর উত্তরগুলো রয়েছে হয়তো তুমি খুঁজে পাবে না। তো তোমাদেরকে বলি, বেশ কিছু এই প্রশ্নের উত্তর অর্থাৎ সাজেশনে বলা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একদম বিস্তারিত আলোচনা স্যার তার নিজস্ব চ্যানেলে আলোচনা করে ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছেন। তোমরা প্রত্যেকেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে গিয়ে দেখো, একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি স্যারের চ্যানেলে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা একটু স্ক্রল করে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আশা করছি তোমরা যদি পরীক্ষার আগে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে যাও, তাহলে নিঃসন্দেহে তোমরা কিন্তু উপকৃত হবে। তাহলে চলো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট রাখবো, যারা প্রতিনিয়ত এইরকম ভিডিও আমাদের চ্যানেলে দেখো, তোমাদের তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদেরকে জানিয়ে রাখি, প্রতিনিয়ত আমরা কিন্তু এইরকম একাধিক ইনফরমেটিভ ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পোস্ট করে থাকি। তো যাই হোক, তাহলে এরপরে তোমরা স্যারের মূল আলোচনাটা শুনে নাও। তোমরা অনেকেই আমাকে চেনো, অনেকেই আমাকে চেনো না। আমি দেবাংশু স্যার। তোমরা অনেকেই আমার বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলের মাধ্যমে আমাকে চেনো। তো হাসিবুর ভাইয়ের সাথে আমার আলাপ দীর্ঘদিনের। ও তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে প্রতি মুহূর্তে। তো আমাকে রিকোয়েস্ট করেছিল যে তোমাদের যেহেতু সামনেই একদম জীবনবিজ্ঞান পরীক্ষা, তো তার জন্য তোমাদেরকে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স দিতে বা শেষ মুহূর্তে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কোনগুলো দেখে যাবে সেটা নিয়ে ও আমাকে বলতে বলেছিল। তো আমি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক উইথআউট ওয়েস্টিং এনি টাইম। তো প্রথমেই সময় যেহেতু খুব কম, তোমাদের দেখো আছে ৫ টা চ্যাপ্টার। ৫ টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা খেয়াল করো, তোমাদের পঞ্চম অধ্যায়ে সবথেকে বেশি নাম্বার আছে ২৪ নম্বর। তো আমি প্রথমেই যেটা চলে আসবো, তোমাদের ১৫, তোমরা জানো অলরেডি, বলার অপেক্ষা রাখে না। ১৫ টা এমসিকিউ থাকবে, ২১ টা ভিএসএকিউ থাকবে বা তারপর ১২ টা এসএকিউ থাকবে। এর মধ্যে তোমাকে কিন্তু পূর্ণ ফুল মার্কসটা তোমাকে কিন্তু নিশ্চিত করতে হবে। আমি প্রথমে কয়েকটা টিপস রিলেটেড বলব, যেগুলো এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে। তারপর আমি সাবজেক্টের কোনগুলো এই মুহূর্তে ভালো করে দেখবে সেটাও আমি আসছি। প্রথমেই আমি যেটা বলব, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু খাতা সাজানোটা একটা খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে। খাতাটা ভালোভাবে সাজাবে। দুদিকে তো মার্জিন দেবেই, সম্ভব হলে ৩ দিকেও দিতে পারো, ডান দিকেও দিতে পারো। এর সাথে
তুমি অনেকেই আমরা খাতা দেখতে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে দাগ নাম্বার ঠিকঠাক দেয় না। দাগ নাম্বার যদি তুমি ঠিকঠাক না দাও, পরীক্ষক কিন্তু বিরক্ত হন এবং তোমার নাম্বারটা যতটা পাওয়ার কথা তার থেকে কিন্তু তোমার নাম্বারটা অনেকটাই কমে যেতে পারে। সেইজন্য প্রপার দাগ নাম্বার মেনশন করে দেবে। ওই যে বাঁদিকে তুমি মার্জিন কাটছো, ওখানে প্রপার দাগ নাম্বারটা মেনশন করে দেবে। আর কি করবে? এর পাশাপাশি এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা অনেকেই প্রশ্ন করো যে, "স্যার এমসিকিউ কি পূর্ণ বাক্যে লিখবো না মানে দাগ নাম্বার দিয়ে লিখবো?" দেখো, দীর্ঘদিন ধরে বিভিন্ন, শুধু আমি নয়, বিভিন্ন আরো যারা এক্সামিনার বা অন্যান্য যাদের সাথে আমি কথা বলেছি তাদের একটাই বক্তব্য যে এমসিকিউ কিন্তু পূর্ণ বাক্যে লিখলেও তুমি যা নাম্বার পাবে, পূর্ণ বাক্যে না লিখলেও তাই নাম্বার পাবে। অর্থাৎ মানে শুধুমাত্র ধরো 1.1 অপশন সি হবে। সি বলে তুমি ধরো উত্তরটা লিখে দিলে মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণ। এরকম লিখলেও কিন্তু তুমি কিন্তু পূর্ণ নাম্বার পাবে। সেই কারণে তোমার অনেকটা সময় বাঁচবে। ওই সময়টা তুমি অন্যদিকে ইউজ করতে পারবে। এজন্য আমি বলব পূর্ণ বাক্যে খুব একটা না আমার মনে হয় লেখার দরকার নেই। তবে তুমি পূর্ণ বাক্যে লিখলেও তুমি মানে মানে পুরো নাম্বারই পাবে। এক্ষেত্রে একটা কথা আমি বারবার বলব যে তোমাদের যে ভিএসএকিউ এর মধ্যে যে ২১ টা কোয়েশ্চেন করতে হয়, ২৬ টা থাকে। তুমি চেষ্টা করবে অন্তত মানে ২৬ টায় ২৬ টা হলে খুবই ভালো হয়, বা এট লিস্ট ২৪ থেকে ২৫ টা করে আসতে। এতে সবথেকে বড় সুবিধা হলো যে আগে যদি তোমার ১ টা বা ২ টো ভুলও হয়ে যায়, মানে ধরো ৫ নম্বর আর ৭ নম্বরটা তুমি ভুল করেছো। ওদিকে ২৪ নম্বর আর ২৬ নম্বরটা তুমি ঠিক করেছো। তাহলে ১ম এর এই যে দুটো ভুলের জন্য ২ নম্বর তোমার মাইনাস হতে পারত, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখবে। এবং তুমি এই কদিন মানে এই সময়টা বিশেষ করে যেটা করবে সেটা হচ্ছে যে এতদিন যে টেস্ট পেপারের যে জায়গাটা তুমি প্র্যাকটিস করেছো, টেস্ট পেপারের যে পেপার প্র্যাকটিস করেছো, এই সময়টা যেহেতু একদম মানে আর মানে কিছু ঘন্টা পরেই তোমার মাধ্যমিক পরীক্ষা। তো এই সময়টা বা মানে জীবনবিজ্ঞান পরীক্ষা। তো এই সময়টা তুমি ওই যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করার সময় যে জায়গাগুলো তোমার কিন্তু ভুল হয়েছিল, সেই জায়গাগুলো অবশ্যই একটু দেখে নাও। কারণ ওই এমসিকিউ গুলো তোমার তাহলে ভুলটা মানে ওই ভুলটা আর হবে না। এবার আমি যেখানটা চলে আসবো যে দেখো আমার চ্যানেলে বায়ো ইউজার দেবাংশু স্যার চ্যানেলে অলরেডি একটা আমি সাজেশন পোস্ট করেছি, ফুল সাজেশন। তবে যেহেতু ফুল সাজেশনটা আমি কয়েকদিন আগে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু একদম পরীক্ষা কড়া নাড়ছে, অ্যা আর মানে কয়েক ঘন্টা বাদেই বলা যেতে পারে যে জীবন বিজ্ঞান পরীক্ষা। যে এই সময়টা তুমি যেটা করবে সেটা হচ্ছে আমি বিশেষ কিছু জায়গা তার থেকেও বাছাই করে দিচ্ছি। এইগুলো অবশ্যই এই সময়টা দেখে যাবে। তবু যদি কেউ ফুল সাজেশন এর আ পোরশনটা দেখতে চাও, সেটা হচ্ছে যে এখানে স্ক্রিনশটেও দেখতে পাচ্ছ, বা আ এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে। ওখান থেকে তুমি আমার চ্যানেলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে মাধ্যমিক ২০২৫ প্লেলিস্টে গিয়ে তুমি সাজেশনটা দেখে নিতে পারো। তবে আমি এখন যেটা বলছি যে যেহেতু সময় অত্যন্ত কম, এইগুলো অন্তত খুব ভালো করে দেখে যাও। আমি ১ম এই চলে আসবো যে হরমোনের কাজগুলো ভালো করে দেখবে। সেটা উদ্ভিদ হরমোন হোক, প্রাণী হরমোন হোক, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু তুমি পাবেই পাবে। এরপর দেখবে আমি তোমাদের জন্য যেটা রেডি করেছি ওখান থেকেই বলছি। প্রতিবর্ত ক্রিয়াটা দেখবে, প্রতিবর্ত ক্রিয়ার বিভিন্ন ভাগগুলো দেখবে। চোখের যে বিভিন্ন রোগগুলো হয়, রোগগুলো দেখবে, বা সেক্ষেত্রে কি লেন্স তুমি ব্যবহার করবে সেটার ত্রুটিটা দূর করতে গিয়ে সেইটা দেখবে। এছাড়াও উদ্ভিদের যে বিভিন্ন প্রকার যে চলন আছে বা যে মুভমেন্ট গুলো আছে ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক, তার যে বিভিন্ন প্রকার ভাগ উদাহরণ সমেত সম্ভব হলে বিজ্ঞানসম্মত নাম দেবে। যদি তোমার প্রিপারেশন সেইভাবে থাকে তাহলে বিজ্ঞানসম্মত নাম দেবে। আর না হলে এইটুকু সময়ের মধ্যে আর বিজ্ঞানসম্মত নাম তোমার আর নতুন করে দেখার দরকার নেই। মাথায় অহেতুক হেডেক নিয়ে দরকার নেই। তাহলে যেটা তুমি প্রিপারেশন নিয়েছো বা তুমি যেভাবে রেডি করেছো এই ১ বছরে, তাহলে সেইভাবেই তুমি লিখবে। ফিডব্যাক নিয়ন্ত্রণ হরমোনের একটু ভালো করে দেখে যাবে। যদি এই ধরনের প্রশ্ন পড়ে তাহলে কিন্তু তোমাকে চার্টটা দিতে হবে। চার্ট ছাড়া কিন্তু এই ক্ষেত্রে তুমি পূর্ণ নাম্বার পাবে না। এরপর ২য় চ্যাপ্টারে আমি যদি চলে আসি, মাইটোসিস, মিয়োসিস থেকে প্রশ্ন আসার খুব ভালো রকম চান্স আছে, বা তাদের পার্থক্য যখন লিখবে অবশ্যই তুমি কিন্তু বিষয় দেবে। তার সাথে পরাগযোগ, সেটা স্বপরাগযোগ হোক, সেটা ইতর পরাগযোগ হোক, এইগুলো একটু ভালো করে দেখে নাও। কোষ বিভাজনের যে বিভিন্ন দশা আছে, সেটা হতে পারে G1, AS, G2, বা এদিকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এদের যে দশাগুলো আছে, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, আ বা সম্ভব হলে ছবিটা একটু ভালো করে দেখে যাও। অণুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশন টিকা হিসেবে যদি দেয়, তাহলে তুমি গোটাটা তো লিখবে, তারপরে অ্যারো দিয়ে দেখিয়ে দেবে যে কখন ক্যালাস তৈরি হচ্ছে, কখন এমব্রয়েড তৈরি হচ্ছে, কখন প্ল্যান্টলেট তৈরি হচ্ছে। এগুলো তোমাকে কিন্তু অ্যারো দিয়ে দেখাতে হবে, বা ধরো এই সজ্জাকরণ দিয়ে তোমাকে একটা এমসিকিউ চলে আসতে পারে।
এরপর আমি যে বলবো যে থার্ড চ্যাপ্টার, এটা কিন্তু অনেকেরই খুব ভালো লাগার জায়গা, অনেকেরই আবার একটু ভয় করে থার্ড চ্যাপ্টারটা। কিন্তু এই থার্ড চ্যাপ্টার থেকে একটা কিন্তু অঙ্ক তোমার পড়বেই পড়বে। এটা কিন্তু তুমি আশা করি এতদিন টেস্ট পেপার থেকে প্রচুরভাবে প্র্যাকটিস করে এসেছো। তবুও ঝড়ো এই মুহূর্তে, শেষ মুহূর্তে তোমার যদি কিছু অসুবিধা হয়, তাহলে আমার চ্যানেল যেটার কথা বললাম সেখানে চেকার বোর্ডের একটা ভিডিও আছে। কারণ চেকার বোর্ডের কিন্তু প্রশ্ন তো তুমি আসবেই, তুমি জানো। তো চেকার বোর্ডের ভিডিওটা তুমি একবার দেখে নিতে পারো এই ভিডিওর লিঙ্ক থেকে, ডেসক্রিপশনে থাকা লিঙ্কে আমার চ্যানেলে গিয়ে, বা তুমি ইউটিউবে দেবাংশু স্যার বায়োলজি বলে সার্চ করলেই প্রথমেই ওই চ্যানেলটা চলে আসবে। ওখান থেকে প্লেলিস্টে গিয়ে তুমি চেকার বোর্ডের ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও মেন্ডেলের সূত্রগুলো, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, তাদের সম্পর্ক, টেস্ট ক্রস আমরা করি কেন, সহপ্রকটতা, এবং একটা শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি। ধরো তোমাকে দিল যে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে ক প্রকারের গ্যামেট তৈরি হবে। তুমি এটার জন্য যদি এটা এমসিকিউ দেয়, হলে বসে করতে বসে যেও না, সময় নষ্ট হবে। এক্ষেত্রে শর্ট টেকনিক হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n টা হচ্ছে যে হেটেরোজাইগোটটা, মানে কতগুলো আলাদা। ধরো এরকম দিয়েছে যে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, আর ধরো ক্যাপিটাল জেড, ক্যাপিটাল জেড, মানে যেগুলো বড় হাতের থাকছে পুরো, বা যেগুলো ছোট হাতের থাকছে পুরো, সেগুলোকে আমরা ধরবো না। তার মানে ক্যাপিটাল জেড কে ধরবো না, কারণ দুটোই বড় হাতের। তাহলে বড় ছোট মিশিয়ে কটা আছে? যে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর আছে। তাহলে মানে টোটাল ক জোড়া হচ্ছে? 2 জোড়া। তাহলে উত্তর হবে 2 টু দি পাওয়ার 2 সমান 4। 4 প্রকারের গ্যামেট পাবো আমরা। এইভাবে তোমাকে শর্ট ভাবে বার করতে হবে। ঠিক আছে? এরপর 4th চ্যাপ্টারে, যেটা খুব ভালো করে দেখে যাবে, 4th চ্যাপ্টারে 15 নম্বর আসবে। 15 নম্বর আসবে এখানে হট ডাইলুট স্যুপ বলো, কোয়াসারভেট বলো, মাইক্রোস্ফিয়ার বলো। যে একটা কথা বলি, এই ধরনের প্রশ্ন পড়লে অবশ্যই কিন্তু তুমি ছবি দেওয়ার চেষ্টা করবে। ছবিটা দিলে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে উত্তর অনেক, অনেক সমৃদ্ধ হয়, পরীক্ষকরা খুশি হন। আ মিসিং লিঙ্ক, ঘোড়ার বিবর্তন, অভিসারী, অপসারী যে অভিযোজন বা শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান তারা কিভাবে করে, এই ধরনের প্রশ্ন উত্তর লিখলে একটু সাব পয়েন্ট করে কিন্তু লিখবে। ডাইরেক্ট লিখে দিও না। এছাড়াও উটের অভিযোজন বা অভিব্যক্তির আ ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ, এটা তুমি দেখতে পারো। এরপর চলে আসবো 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টারে কিন্তু 24 নম্বর আসে। 5 টা চ্যাপ্টারের মধ্যে সবথেকে বেশি নাম্বার কিন্তু আসবে এই 5th চ্যাপ্টার থেকে। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নাইট্রোজেন চক্র, দেখো হয় বড় কোশ্চেনে দেবে, না হলে কিন্তু ছোট কোশ্চেনেও দিতে পারে। মানে অ্যামোনিফিকেশন কি, ডিনাইট্রিফিকেশন কি, নাইট্রিফিকেশন কি? যদি এই ধরনের এইগুলো একটু তুমি যদি দেখে যাও, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি বলব একটু যদি বিক্রিয়া দিতে পারো, বা এই পদ্ধতিগুলোতে কোনটায় কোন ব্যাকটেরিয়া সাহায্য করছে, সেটা একটু দেখে গেলে খুব ভালো হয়। এবং তার সাথে, সাথে ব্যাঘ্র সংরক্ষণের যে উপায়, বহিরাগত প্রজাতি অনুপ্রবেশের জন্য জীববৈচিত্র্য হ্রাস ঘটছে কেন? সুন্দরবনের যে পরিবেশগত সমস্যাটা দেখতে পারো। চোরা শিকারের সাথে জীববৈচিত্র্য হ্রাসের সম্পর্ক দেখতে পারো। শব্দ দূষণ আ ক্ষতিকারক প্রভাব, রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক দেখতে পারো। এগুলো দেখবে। এবং রেখাচিত্রের মধ্যে ওই যেটা আগেই আমি বললাম যে অণুবিস্তারণ আর নাইট্রোজেন চক্রটা একটু ভালো করে দেখবে। যদি এই ধরনের প্রশ্ন পড়ে, অণুবিস্তারণই বলো বা নাইট্রোজেন চক্রই বলো, একটু যদি অ্যারো দিয়ে বা রেখাচিত্র করে দেখাও, খুব ভালো হয় আরকি। অর্থাৎ আমি বলছি খাতাটা কিন্তু প্রপারলি সাজাবে, এবং আ মানে রেখাচিত্রগুলো ঠিকঠাক দেবে। যেখানে চাইছে বা চাইছে না, চাইছে তো একটা ছবি পড়বেই যে অ্যা মানে চোখ বা প্রতিবর্ত চাপ, মোটামুটি ধরে রাখো তুমি এবারে চোখ পড়ছেই, চোখের ছবি তো পড়ছেই, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখনো মানে আমি অনেক ছাত্রছাত্রীদের দেখেছি যে চোখের ছবিটা পড়বে জেনেও এখনো তারা কিন্তু অনেকেই ৫ এ ৫ পাওয়ার মতো উপযুক্ত এখনো আঁকতে পারছে না। তাই যদি মনে হয় যে শেষ মুহূর্তে আরেকবার আমি দেখে নেবো যে কিভাবে চোখের ছবি আঁকতে হয়, তাহলে ওই আমার চ্যানেলের প্লেলিস্টে চোখের ছবি আঁকার কিন্তু ভিডিওটা দেয়া আছে। বায়ো ইউজার দেবাংশু স্যার বাংলা চ্যানেলে। তো সেখানে তুমি গিয়ে একবার দেখে নিতে পারো, বা এই ভিডিওর নিচেও লিঙ্ক দেয়া থাকবে। সেখান থেকে তুমি চ্যানেলটা ভিজিট করে ওটাকে দেখে নিতে পারো। তাহলে এবং আরো জাস্ট ২-১ টা কথা আমি বলব। সেটা হচ্ছে যে তার মানে তুমি কিন্তু ওই যেটা আবারও বললাম যে ২৬ টায় ২৬ টাই করে আসবে। এবং চোখের ছবি যদি পড়ে মানে পড়ছেই ধরে নাও। তো অনেকেই কিন্তু নাম্বার পায় না। তার কারণ হচ্ছে যে চোখের ছবিটা কিভাবে লেভেলিং করতে হয় তারা কিন্তু ঠিকঠাক জানে না। হ্যাপাজার্ড একটা লেভেলিং করে দেয়। চোখের ছবি দিল, চোখের ছবি একটা এদিকে, একটা এদিকে, একটা ডান দিকে, একটা বাঁদিকে, এরকম করে অনেকে লেভেলিং করে দেয়। লেভেলিং কিন্তু এইরকমভাবে করলে হবে না। তার কারণ হচ্ছে যে লেভেলিং করার একটা প্রপার নিয়ম আছে। নিয়মটা কি? চোখের ছবি তুমি যেভাবে আঁকছো, তার সাথে ডান দিকে একটা আ মার্জিন টাইপের তুমি টেনে নেবে, বা একটা লাইন টাইপের টেনে নেবে। সবকটা মার্কিং
তুমি ওই লাইন পর্যন্ত নিয়ে গিয়ে করবে যাতে একই লাইনে মার্কিং গুলো থাকে, মানে ছবিটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে হয়। এবং এক ধরনের অঙ্কও তোমাদেরকে কিন্তু মানে টেস্ট পেপারে তোমরা নিশ্চয়ই এই ধরনের প্রশ্নটা পড়েছো। বিভিন্ন জায়গায় দিচ্ছে যে ধরো একটা উদ্ভিদের কোন একটা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে, যেখানে ধরো আমি বলছি যে 2n = 20। তো সেখান থেকে বলল যে, "আচ্ছা বলো তো তাহলে উদ্ভিদটার পরাগরেণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? আচ্ছা বলো তো উদ্ভিদটার শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে?" তো এইগুলো একটু তোমাকে জানতে হবে। এটা তোমরা আশা করি এতদিনে সবাই জেনে গেছো। তবুও আমি একটু ছোট্ট হিন্টস দিয়ে দিই যে দেহকোষ রিলেটেড যেকোনো কোষেই ক্রোমোজোম সংখ্যাটা হয় 2n। যদি এটা হ্যাপ্লয়েড কোনো কোষ হয় তাহলে মানে পরাগরেণু হোক, ডিম্বাণু হোক, সেখানে ক্রোমোজোম সংখ্যাটা হয় n। আবার ধরো আ যদি কোনো শস্য নিউক্লিয়াস যেটা বলছি যেখানে দ্বি-নিষেক ঘটে তোমরা জানো, সেখানে যদি হয় সেখানে তোমার ক্রোমোজোম সংখ্যাটা হবে 3n। তাহলে যেমন দেবে বা 2n যদি তোমায় 20 দেয় তাহলে সেখান থেকে n বার করে নেবে 10, আর তাহলে 3n সেইভাবে 30 করে দেবে। অর্থাৎ এইভাবে তোমাকে উত্তর করতে হবে। এবং আরো একটা জায়গা আমি লাস্ট মুহূর্তে তোমাদেরকে দেখতে বলব যে টাইম টাইম মেইনটেইনটা কিন্তু অনেকে করতে পারে না। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। দেখো মানে টাইম টাইম মেইনটেইন যদি তুমি প্রপারলি না করতে পারো তাহলে তোমার এই সারা বছরের যে তুমি পরিশ্রমটা করলে সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। তাহলে টাইম মেইনটেইন কিভাবে করবে আমি তোমাদের জন্য সেটাও একটু করে দিচ্ছি। ধরো ১৫ টা এমসিকিউ আর ২১ টা যে ভিএসএকিউ, এইটায় টোটাল চেষ্টা করবে তুমি ৩০ মিনিটের মধ্যে শেষ করা। ০.৫ ঘন্টার মধ্যে তুমি শেষ শেষ করার চেষ্টা করবে। তার জন্য পূর্ণ বাক্যে লেখার কোনোই দরকার নেই। বরঞ্চ পূর্ণ বাক্যে না লিখে যে এক্সট্রা টাইমটা তোমার বাঁচবে ওই সময় তুমি এক্সট্রা ছবি-টবি দিতে পারো। তাহলে তোমার খাতাটা আরো দেখতে ভালো হবে, আরো তথ্য সমৃদ্ধ হবে। শিক্ষক মহাশয়ের আ ভালো লাগবে আরকি। এরপর তাহলে হয়ে গেল তোমার এদিকে ১৫ আর ২১ নম্বর তোমার হয়ে গেল। ২১ আর ১৫ ৩৬ নম্বর তোমার হয়ে গেল। এরপর যে ১২ টা এসএকিউ থাকবে ২ নম্বরের, তুমি এক্ষেত্রে আমি বলব এক্সট্রা প্রশ্ন না করাই ভালো। কারণ তোমার ফালতু সময় নষ্ট হবে। তবে যদি কোনো কোয়েশ্চেন এ একটু বেশি তোমার ডাউট থাকে তাহলে তুমি হয়তো ১২ টার বদলে ১৩ টা বা ১৪ টা করে আসতে পারো। এখানেও সেম নিয়ম। যদি ১ম এ একটায় কম পাও, ভুল না করলেও হবে। ঠিক আছে? যদি ধরো কম পেলে, মনে করো ২ নম্বরের প্রশ্নটায় ১ পেয়েছো। আর অথচ ১৩ নম্বরের প্রশ্নটা ২ এ ২ পেয়েছো। ১৪ নম্বরের প্রশ্নটা ২ এ ২ পেয়েছো। তখন কিন্তু ওই ১ এরটা বাদ দিয়ে ওই যেটায় বেশি পেয়েছো সেই নাম্বারটাই কিন্তু মানে খাতায় তোলা হয় আরকি। এইটাও কিন্তু তোমরা জেনে রাখো। এটা মোটামুটি তুমি যদি ধরো অ্যাপ্রক্স আ মানে ৪ মিনিট করে তুমি একেকটায় ২ নম্বরের মেক্সিমাম নিতে পারো। তাহলে ১২-৪ = ৪৮, মোটামুটি ধরো আমি হিসাবের সুবিধার্থে ধরলাম ৫০ মিনিট। তাহলে তুমি এখানে ৫০ মিনিট নিলে আর ওদিকে ৩০ মিনিট তোমার অলরেডি লেগে গেছে। তার মানে ৫০ আর ৩০ ৮০ মিনিট। মানে ৮০ মিনিট তোমার হয়ে গেল। ১ ঘন্টা ২০ মিনিট তোমার হয়ে গেল। তো এর বাইরে যে সময়টা থাকবে তার মধ্যে মোটামুটি তাহলে তোমার কটা থাকছে যে বড় কোয়েশ্চেন এর মধ্যে তোমাকে ৬ টা করতে হবে। তার মধ্যে একটা ছবি থাকছে। তো ছবিটা আমি যদি ধরো ১০ মিনিট ধরে নিই, তাহলে বাকি যে টাইমটা সেইটার মধ্যে তুমি বাকি ৫ টা বড় কোয়েশ্চেন এর উত্তর করে দিলে। তাহলে বড় কোয়েশ্চেন এর উত্তর যদি করেও দাও, সব মিলিয়ে তুমি দেখবে যে চেষ্টা করবে, সব মিলিয়ে তুমি ওটাকে চেষ্টা করবে যে বাকি যে ৫ টা যে প্রশ্ন আছে আ স মানে বা ওই যদি আমি ছবির প্রশ্নটাকে নিয়েও তোমাকে বলি যে সব মিলিয়ে যে তুমি মানে পরীক্ষাটা এমনভাবে শেষ করবে যেন মিনিমাম তোমার হাতে ১০ থেকে ১৫ মিনিট রিভিশন এর টাইম থাকে। কারণ রিভিশন দেওয়াটা খুব ভাইটাল। অনেক সময় হয় যে ছোটখাটো কিছু সিলি মিস্টেক হয়ে গেছে। আ বা ধরো মানে ছবিতে মার্কিং বা পয়েন্টিং গুলো ঠিকঠাক কোনো কারণে হয়নি। এবং অনেক সময় দেখবে চোখের ছবিতে বলা থাকে যে এবং চিহ্নিত অংশগুলো দেখাও। ক আইরিস, ধরো দিয়েছে খ লেন্স। তাহলে তুমিও যখন লেন্সে বা চোখের ছবিতে চিহ্নিত করবে তখন ওই লেন্স তো লিখবেই ব্র্যাকেটে খ বা ক যেটা দেয়া আছে বা এ, বি যেটা দেয়া থাকবে সেটা কিন্তু একটু লিখে দেবে। তাহলে কিন্তু খাতাটা দেখতে ভালো লাগবে। এবং ছবির ক্ষেত্রে বলি, ছবিটা 2B পেন্সিলে আঁকার চেষ্টা করবে। যে হালকা যদি কিছু শেড দেওয়ার দরকার পড়ে, তাহলে তার জন্য তুমি 4B পেন্সিল ব্যবহার করতে পারো। আ এবং ছবিটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, লেন্সটা ভালো করে আঁকবে, বাকি অংশগুলোও ঠিকঠাক করে দেখাবে। এইগুলো যদি তুমি দেখে যেতে পারো, আর অঙ্কগুলো একটু খালি প্র্যাকটিস করে নাও। আমার ধারণা তুমি কিন্তু লাইফ সায়েন্স এ জীবনবিজ্ঞানে খুব ভালো একটা নাম্বার পাবে। এইগুলো হচ্ছে দেখে যেতেই হবে। তবে এর বাইরেও যদি ধরো তুমি চাইছো যে এমন কিছু প্রশ্ন দেখে যাবো যে যার বাইরে আসবে না, তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলের ওই যে পুরো যে সাজেশনটা আছে সেটাও তুমি একবার দেখে যেতে পারো। জানি না এইটুকু সময় তুমি কতটা শেষ করতে পারবে। আশা করি তুমি সবগুলোই তোমার রেডি আছে। যদি রেডি থাকে তাহলে ওই সাজেশনটার ক্ষেত্রে একবার তুমি যদি চোখ বুলিয়ে যাও তাহলে তোমার সুবিধাই হবে।
আর যারা কোনো কারণে একটু প্রিপারেশন, কোনো কারণে একটু পিছিয়ে আছো, তারা এই প্রশ্নগুলো করে গেলে তোমার 5 নম্বরের থেকে অনেক বেশি নাম্বার উঠবে, এটুকু আমি বলতে পারি। এবং এই চ্যানেলকে ফ্রেন্ডলি টিচিং চ্যানেলকে সাপোর্ট করো। ও খুব, খুব, খুব তোমাদের জন্য পরিশ্রম করছে। আ ও তোমাদের জন্য মানে খুব ভালো পরিশ্রম করছে এবং কি করে তোমাদেরকে হেল্প করা যায় সবসময় ও সেই চেষ্টাই করছে। তো ভাইয়ের জন্য আমার শুভেচ্ছা রইলো। আর তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক। দে দেখা হবে নেক্সট কোনো দিন। থ্যাংক ইউ। দীর্ঘক্ষণ তোমরা যারা স্যারের আলোচনাটি শুনেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং আমার তরফ থেকে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। আগামীকাল তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা। আমার বিশ্বাস এই ভিডিওতে বলা প্রশ্নগুলো যদি তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, নিঃসন্দেহে তোমার পরীক্ষা প্রস্তুতি অনেক বেশি সুদৃঢ় হবে। আগামীকাল পরীক্ষা অনেক অনেক ভালো হবে। যাই হোক, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, একটা লাইক করে দাও, একটা কমেন্ট করো, তোমার পরীক্ষা প্রস্তুতি কেমন সেটাও আমাদেরকে লিখে জানাও। আগামীকাল লিখে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।